ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন উপকূল জুড়ে পানিবন্দী লাখো মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালীর পথে প্রধানমন্ত্রী। উজানের ঢল ও বৃষ্টিপাতে সিলেটে আগাম বন্যা তলিয়ে গেছে কয়েকটি উপজেলা নির্মাঞ্চল। পানিবন্দীদের দুর্ভোগ চরমে। উপজেলা নির্বাচনেও আওয়ামী প্রার্থীদের জয় জয়কার। ময়মনসিংহের পরিকল্পনা মন্ত্রীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ। দায়িত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিতে জড়াচ্ছেন কর্তারা। শিক্ষাবিদদের উদ্বেগ, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মন্ত্রীর। এবং পাটপণ্য রপ্তানি করে $25 বিলিয়ন রপ্তানি আয় সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। বাজেটে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার পরামর্শ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কিছুক্ষণের মধ্যে পটুয়াখালী পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টার দিকে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। প্রথমে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া ও পাথরঘাটার বিভিন্ন এলাকা হেলিকপ্টারে করে ঘুরে দেখে কলাপাড়ায় যাবেন সরকার প্রধান। এরপর দুপুর 12:30 থেকে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ত্রাণ বিতরণ করবেন। এছাড়া আরও একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে বিকেল 3টা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে কলাপাড়ায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের খবর জানাতে কলাপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, আপনি যেমনটি এর আগে বলেছিলেন, এখন আপনি আমাদেরকে জানাবেন পটুয়াখালী সফরে প্রধানমন্ত্রীর আরও কি কি কর্মসূচি রয়েছে। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে কিন্তু ক্ষতবিক্ষত উপকূল, এই উপকূল পরিদর্শনে আজ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার প্রথম দিনের কর্মসূচিতে তিনি আসবেন পটুয়াখালীতে। পটুয়াখালীর এখানে কিন্তু যে মোজাহারউদ্দিন সরকারি যে ডিগ্রি কলেজটি আছে সেখানে একটি জনসভার আয়োজন করা হয়েছে এবং প্রথমে তিনি এখানে এসে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এবং এরপর তিনি এখানে একটি জনসভায় বক্তব্য দিবেন। এবং প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য আপনারা যদি দেখতে পান যে এই যে সরকারি মোজাহারউদ্দিন ডিগ্রি কলেজে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ এসেছে এবং সকাল থেকেই তারা অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর জন্য। প্রধানমন্ত্রী এর আগেও এই মাঠে এসে একবার বক্তব্য দিয়েছিলেন এবং এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কিন্তু এখানে ইতিমধ্যে যে পটুয়াখালী থেকে যে কুয়াকাটায় যাওয়ার একটি ফেরি চলাচল ছিল সেটি ব্রিজ করে দিয়ে এখানকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের কথা মানুষ স্বীকার করছে। তারা বলছে তারা এই শেখ হাসিনাকে একবার দেখে তাদের পরবর্তী সময়ের যে দুঃখ দুর্দশা লাঘবের যে আবেদন আছে তা তারা আজ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং প্রধানমন্ত্রী এখানে এসে একটি জনসভায় অংশ নেবেন। সেটি দুপুর 12:50 হতে পারে এবং তারপর প্রধানমন্ত্রী এখানে শেখ কামাল যে ব্রিজটি করা হয়েছে সেই ব্রিজটি পরিদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রী বিভাগীয় যে নেতাকর্মীরা আছেন এবং বিভাগীয় কর্মকর্তাদের সাথে মিলিত হবেন একটি বৈঠকে। তারপর প্রধানমন্ত্রী দুপুর 3টার পর আবারও হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। আপনারা জানেন যে এই যে দীর্ঘ এক রিমেল ছিল বাংলাদেশের এক ঘূর্ণিঝড়ের মধ্যে একটি ব্যতিক্রম ঘূর্ণিঝড়, যেই ঘূর্ণিঝড়টি 19টি জেলার 119টি উপজেলা ক্ষতবিক্ষত করেছে এবং প্রায় 46,000 মানুষ এখানে ক্ষতির শিকার হয়েছে এবং প্রায় 2 লাখ ঘরবাড়ি নষ্ট হয়েছে। এবং এই ঘূর্ণিঝড়ে ইতিমধ্যে বলা হচ্ছে যে প্রায় 12 জনের বেশি মানুষ মারা গেছে এবং ঘূর্ণিঝড়টি সুন্দরবনে একটি বড় ধরনের প্রভাব ফেলে গেছে এবং সুন্দরবনে যে টানা 48 ঘন্টা পানি জমেছিল তার জন্য এখানকার ম্যানগ্রোভ উদ্ভিদ সহ গাছের ব্যাপক ক্ষতি হওয়ার কথা জানিয়েছেন পরিবেশবিদরা এবং 40টি হরিণের মৃত্যু হয়েছে সেই ঘূর্ণিঝড়ের রাতে। পুরো এলাকায় আসলে দণ্ডভণ্ড হয়ে গেছে এবং সেই রেমালের ক্ষতিগ্রস্ত ছাপ দেখতেই প্রধানমন্ত্রী আজ আসছেন পটুয়াখালীতে। লিনিয়া, এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রীর সফরের সর্বশেষ তথ্য। শামীমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালী সফরে প্রধানমন্ত্রী কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শামীমা। ঘূর্ণিঝড় রিমালের 18 ঘন্টার তাণ্ডবে প্লাবিত হয় উপকূলীয় জেলা পটুয়াখালীর 80% এলাকা। এখনও পানিবন্দী হাজার হাজার পরিবার। জেলায় প্রাণ হারিয়েছেন 3 জন। জেলা প্রশাসক জানান পটুয়াখালীতে ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। পটুয়াখালী প্রতিনিধি সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
টানা 18 ঘন্টা তাণ্ডব চালিয়ে পটুয়াখালী জেলার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল, কিন্তু তার আগে 114 কিলোমিটার বেগে তাণ্ডব চালিয়ে লন্ডভন্ড করে দিয়ে যায় উপকূলীয় জনপদ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বেড়িবাঁধ ভেঙে অতিরিক্ত জোয়ারে প্লাবিত হয় জেলা শহরের অন্তত 50% ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর। আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়ি ফিরলেও এখনো যেন আতঙ্ক তাদের পিছু ছাড়েনি। পানিবন্দিতে অবরুদ্ধ রয়েছে উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষ। ঘরের তলে আমরা আসলাম, গাছের তলে আমরা মানুষের বাড়ি করছে আমাকে টাইন নিয়ে, এই গাছ পড়ানোর কারণে আমাকে ঘর দুয়ার সব নষ্ট হয়ে গেছে। বিভিন্ন গাছগাছালি পড়ে আমার ঘরের মাকতা ভেঙে গেছে, এমনকি ঘরে থাকা যাইতেছে না, পানি পড়ে। ফসলি জমি ছিল পানিতে তলায় গেছে এবং আমাদের মাছ চাষ করা ছিল, এই যে অনেকগুলো জমিতে মাছ চাষ করা ছিল, অনেক পুকুরে মাছ চাষ করা ছিল, এগুলো সব তলিয়ে একেবারে মাছ চাষ সব কিছু শেষ হয়ে গেছে। চুলো টুলো নাই, রাঁধতে পারি না, আবার খাওয়ানো কষ্ট। সব ভাঙ্গে চুরে সব লয়ে গেছে, ঘরে দিন আমরা কিছু কাম কিছুই নাই, সব বাসায় লয়ে গেছে। খুব কষ্টে আছি, বৃষ্টিতে ভিজে খাতা বালি সব তলায় গেছে। যদি আল্লাহ আমাকে সহায়তা করতে দেয় এটা দিতে পারে। জেলায় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অন্তত 3 লাখ মানুষ। 235টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং 1865টি বসতবাড়ি আংশিক বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 58,500 কৃষক, যেখানে ফসল নষ্টের পরিমাণ 26 কোটি 30 লাখ টাকা। কৃষি ডিপার্টমেন্ট থেকে টার্মিনাল তথ্য পেয়েছি, তাদের দেওয়া তথ্য মতে 58,304 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর প্রায় 26 কোটি 20 লক্ষ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য ডিপার্টমেন্টও তাদের তথ্য আমাদেরকে দিয়েছে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে এই জেলায় 28 কোটি 69 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রিমালের তাণ্ডবে জেলায় প্রাণ হারিয়েছেন 3 জন। দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি প্রণোদনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কয়রায় ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, আপনি যেমনটি আগে সংবাদে জানিয়েছিলেন, এখন কয়রার পরিস্থিতি কেমন আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। একটু আগে আমি কিন্তু জানিয়েছি যে কয়রা উপজেলার যে মহরজপুর ইউনিয়নটা আছে, এই ইউনিয়নে কিন্তু 3টে পয়েন্ট থেকে আসলে নদের পানি এখানে দশালী নামে যে গ্রামটি আছে এই গ্রামে প্রবেশ করেছে। আমি এখানে সেখানে দেখতে পেয়েছি একটি পয়েন্টে কিন্তু ইতিমধ্যে এখানে যারা একটু পয়েন্টে কিন্তু ইতিমধ্যে তারা কাজ করেছে, তারা কিন্তু বেড়িবাঁধ সংস্কারের কাজ প্রায় শেষ দিকে। আর আমরা এখন যেই পয়েন্টটিতে আছি, এই পয়েন্টটিতে আসলে গতকাল কিন্তু বেড়িবাঁধ সংস্কারের কাজ করা হলেও রাতের বেলায় কিন্তু এটা ভেঙে গেছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে কপোতাক্ষ নদীর খুব কাছেই কিন্তু এই বেড়িবাঁধটা, এবং এই বেড়িবাঁধে কিন্তু গতকাল অনেক কষ্ট করে এখানকার স্থানীয় লোকজন তারা বেড়িবাঁধ সংস্কার করেছিল এবং পাশাপাশি 2টা পয়েন্টেই কিন্তু একই অবস্থা। আসলে এইখানে এলাকাবাসী যে অভিযোগটা আমাদেরকে করেছে সেটা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের কোনো আসলে সেভাবে পদক্ষেপ না থাকার কারণে কিন্তু এই বেড়িবাঁধ আসলে সংস্কার করা হয়নি। আমরা একটু কথা বলবো স্থানীয় একজনের সাথে, তার কাছে জানতে চাইবো যে এই বেড়িবাঁধ সংস্কারের পিছনে আসলে কেন এত সমস্যা হচ্ছে, একটু বল। এই বেড়িবাঁধটা আমরা গতকাল এখানে স্বেচ্ছাসেবক হিসাবে এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা নিয়েই তারা লজিস্টিক সাপোর্ট দিয়েছিল। এখানে বেড়িবাঁধ সংস্কার করে প্রায় 80% সংস্কার সম্পন্ন হয়ে গিয়েছিল। তবে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ ভর্তি, বালি ভর্তি জিও ব্যাগ আনার কথা ছিল, যেটা টিউব লাইটের মতো, মানে টিউবের মতো করে এখানে আপনার 10 থেকে 12টা করে বালু ভর্তি জিও ব্যাগ দেওয়ার কথা ছিল। সেটা তারা আনতে পারেননি, তারা আনতে ব্যর্থ হয়। রাতের জ্বরে আবার এই যে আমরা বাদ দিয়েছিলাম সেটা ভেঙে গেছে। তো আজকে আমরা এখানে স্বেচ্ছাসেবায় যারা গতকাল কাজ করেছিল, তো তারা আজকে না আসার কারণ পানি উন্নয়ন বোর্ড আজকেও এটা দিতে ব্যর্থ হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমাদের কথা হয়েছে যে আজকেও দিনে তারা এটা ম্যানেজ করতে পারেনি এখনো পর্যন্ত। দর্শক আপনারা যেটা শুনলেন যে এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা যে অভিযোগটা করেছে যে পানি উন্নয়ন বোর্ডের যে আসলে দুর্বলতা, তারা আসলে বাঁধ সংস্কার কাজের জন্য আসলে এগিয়ে আসে নাই। গতকাল কিন্তু স্বেচ্ছাসেবীরা এখানে বাঁধ সংস্কার করার চেষ্টা করেছে, কিন্তু সেটা রক্ষা করতে পারে নাই। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে এলাকাটা, এটা কিন্তু কয়রা সদর থেকে বেশ দূরে। এখানে এখন পর্যন্ত কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা মন্ত্রী বা প্রতিমন্ত্রী কেউ আসে না, এবং এখানকার যে 200-250 পরিবার আছে এদের কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছায় নাই। কয়রার মহারাজপুর ইউনিয়ন। রকি, ধন্যবাদ আপনাকে। দর্শক, কয়রার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রকি।
টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে আগাম বন্যা। পানিতে তলিয়ে গেছে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা নির্মাঞ্চল। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা, কুশিয়ারা ও সারি গোয়াইন নদীর পানি। পানিবন্দী মানুষকে নিরাপদে সরিয়ে আনতে কাজ করছেন পুলিশ, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এর মধ্যে 40টির বেশি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে 500 শতাধিক পরিবারকে। চলছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ। জেলা প্রশাসক জানিয়েছেন, বন্যা মোকাবিলায় নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। ব্যর্থতা স্বীকার করছে। আমরা এলাকা সারাদিন খানি নাই, আমরা ওলাখান বাড়ি ঘর ছাড়া ও আজকেও তো খান বেই লইছে, কোনো একটা মানুষের খবর নাই, এমপিরও খবর নাই। আমি লাফানি দেখছি না, ও প্রথম ওই পানি দেখলাম বিপদসীমার খুব উপরে দিয়ে পানি যার গরম আলসামানা যেটা আছে সব তো বাসাইয়া লইয়া গেছে, ঘর দুয়ার ভাঙ্গিয়া কোনটা রয়েছে না ঘর। এবং এখানে যা যা প্রয়োজন আমরা ব্যবস্থা করছি, আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করেছে আমাদের যত সহযোগিতা প্রয়োজন সর্বত সহযোগিতা আমাদের করবে। তো আমরা আশা করি যে এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা সর্বত প্রস্তুত রয়েছি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, উজানের ঢলে তো আসছে, আসলে উজানের ঢল অনেক বেশি দেখা দিয়েছে, সেক্ষেত্রে কোথায় কোথায় বন্যা দেখা দিয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আসলে এখানকার যে 3টি উপজেলা রয়েছে, 3টি উপজেলা বিশেষ করে কানাইঘাট, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, স্বল্প আয়ের মানুষদের যে বসতঘর, সেগুলোতে কিন্তু রাত্রে 12টার পর থেকে প্রচন্ড এবং প্রবল বেগে কিন্তু পানি ঢুকতে শুরু করে। বিশেষ করে এখানকার যে নদীগুলো রয়েছে, সারি গোয়াইন নদী দিয়ে এখানকার নিম্নাঞ্চলের মানুষের বসতঘরে কিন্তু পানি ঢুকে পড়ে। আমরা এখনো যেসব এলাকায় পানি রয়েছে আমরা একটু দেখাই আপনাদেরকে। এখনো অনেক বসতঘরগুলোতে কিন্তু হাঁটু সমান পানি রয়েছে এবং এখানকার যে এর চেয়ে বেশি যেসব ঘর ক্ষতিগ্রস্ত সেসব এলাকার মানুষ কিন্তু সেসব ঘর থেকে সরে এসেছেন এবং তারা তাদের জন্য জেলা প্রশাসন যে 40টির বেশি আশ্রয় কেন্দ্র খুলেছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে তারা এখন অবস্থান করছেন। আমরা হয়তো সকালে দর্শকদের দেখিয়েছি যে এখানে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সহ এখানকার স্থানীয় কর্মকর্তা যারা রয়েছেন প্রশাসনের পক্ষ থেকে, তারা শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন এবং পাশাপাশি এখানকার জনপ্রতিনিধি থেকে শুরু করে এখানকার যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিজিবি, পুলিশ এবং স্থানীয় যারা রয়েছেন, তারা মিলে আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদ দূরত্বে তাদেরকে বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে আনতে পেরেছেন অনেককে। আমরা দুইজনের সাথে যদি কথা বলি, এলাকার কয়েকজন মানুষ রয়েছেন আমাদের সঙ্গে যারা গতকাল রাতে আসলে পানি যখন এসেছে, এখন কিছুটা কমেছে পানি যদিও, কিন্তু থেকে থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা একটু জানতে চাই যে কি ধরনের ক্ষতি তাদের হয়েছে, একটু বলবেন। যদি এই যে পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কি আরো ক্ষতি হতে পারে কিনা? ওই বিকৃত যে 2 বছর আগে যে পানিটা আইছিল আসার টাউনে, এই পানিটা টাউনের ভিতরে 2 তলা পর্যন্ত ঢুকছে, তখনও এই সময় এগুলা এত পানি আসছিল না, আরো কম ছিল। কালকে সকাল 7টার দিকে পানিটা আরম্ভ হয়েছে, রাতে 2টা পর্যন্ত পানি কিন্তু বাড়তে আসে। তখন আধা ঘন্টার মতো পানিটা কমছে, আবার 3টার দিকে পানিটা বাড়ছে, যে এমন বাড়ছে তখন ঘরের ভিতরে মানে কিচ্ছু রয়েছে না, সব বেড়া টেড়া ব্যাঙ্গা টেঙ্গা লইয়া নিয়ে গেছে। খাবার পেয়েছেন? এখন পর্যন্ত শুকনো খাবার দেওয়া হচ্ছে? জি না, এখনো পর্যন্ত কোনো শুকনো খাবার এখনো পর্যন্ত আহে নাই। দর্শক, আসলে শুনছিলেন এখানকার যারা স্থানীয় রয়েছেন। আরেকজনের সাথে একটু কথা বলবো। কি ধরনের সহায়তা আপনারা পেয়েছেন? জি না, কোনো সহযোগিতা পাই নাই এখন পর্যন্ত পাই নাই। ঘরের মধ্যে এখনো আমাদের ঘরে আঁটু পানি রয়ে গেছে। জি, আসলে দর্শক শুনছিলেন এখানকার যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত নানা ধরনের অভিযোগ তুলছেন, যদিও আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি রাখার কথা বলা হয়েছে এবং অবস্থার আরো অবনতি হলে জেলা প্রশাসক বলেছেন যে এখানকার মানুষদেরকে তাদের সহায়তা পৌঁছে দেওয়া হবে। এই ছিল আসলে সিলেট থেকে। আমিনুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, উজানের ঢলে বন্যা দেখা দিয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আমিনুল। সড়কপথে ঈদ যাত্রা নিয়ে রাজধানীর বনানীতে ব্রিফ করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রং দিয়ে কি গাড়িটা হলো রক্ষযোগ্য, আপনি ওটাকে রং দিয়ে কি করবেন?
আমি তো চাই প্রথমে ফিটনেস। রংচং তো এটা চোখে জীর্ণ শীর্ণ চেহারার কতগুলো গাড়ি, কি কি নাম, মালঞ্চ, কি তরঙ্গ প্লাস, প্রতিদিনই দেখি, তাকানো যায় না, এত বিশ্রী, তাকানো যায় না এসব গাড়ির দিকে। বাংলাদেশ এত এগিয়ে গেল, আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল। এতবার বলছি, নিজে ভিজিট করেছি বারবার রাস্তায়, পরিস্থিতির কোনো পরিবর্তন হয়, তেমন পরিবর্তন হয়। তারপর এখানে আমাদের মন্ত্রণালয়কে আমি আবারও বলবো যে একটা যাদের খুব প্রয়োজন, যে সমস্যাগুলো খুব প্রকট, এগুলোর ব্যাপারে আলাদা আলাদা আলাপ করা দরকার। যেমন সিটি কর্পোরেশনের সাথে কথা বলা দরকার, বিজিএমইর সাথে আলাদা বসা দরকার। তো আমাদের এইসব সমস্যাগুলো, আর এখানে ভিজিলেন্স টিম, মনিটরিং টিম এগুলো হবেই, এগুলো আবার সিদ্ধান্তের আওতা এনে কোনো লাভ নেই। অতিরিক্ত ভাড়া এটা বারবার চলছে, এটা অতিরিক্ত ভাড়া দাবি করলে মানুষ, সাধারণ মানুষ বাড়ি যেতে হবে, এই যে একটা তাদের আগ্রহ, সেখানে গরমুখ মানুষ খুব নিরাশ, তখন বাড়ি যেতেই হবে। ভাড়া অতিরিক্ত দাবি করলে হয়তো তার ভাড়াটা দিয়ে আর কোনো টাকাই থাকবে না, এমন অনেক মানুষ আছে। তো এখন জনগণের স্বার্থ, যাত্রীদের স্বার্থটা, এখানে মালিক নেতৃবৃন্দ আছেন, প্রতিনিধিগণ, আমি তাদের কাছে অনুরোধ করবো এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন। দর্শক, সড়ক পথে ঈদ যাত্রা নিয়ে রাজধানীর বনানীতে ব্রিফ করছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপেও আওয়ামী লীগের জয় জয়কার। প্রথম দুই ধাপের মতো এবার বেশিরভাগে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। বুধবার সন্ধ্যার পর থেকে এক এক করে আসতে থাকে উপজেলা ভোটের ফল। পছন্দের প্রার্থী জয়ী হবার খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মীরা। তৃতীয় ধাপের এ ভোটে চট্টগ্রামের চন্দনাইশে আবু আহমেদ চৌধুরীকে হারিয়ে জয়ী হয়েছেন জসিমউদ্দিন আহমেদ। ফেনী সদরে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন সুসেন চন্দ্র শীল। আরেক উপজেলা দাগনভূঞার চেয়ারম্যান হলেন দিদারুল কবির রতন। আর সোনাগাজীতে বেসরকারিভাবে নির্বাচিত জহিরুদ্দিন মাহমুদ লিপ্টন। কুমিল্লার দেবিদারে ৯২,৪৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন মোহাম্মদ মামুনুর রশিদ। বুড়িচংয়ে আকলাক হায়দার, ব্রাহ্মণপাড়ায় আবু তৈয়ব অপি আর মুরাদনগরে নবনির্বাচিত চেয়ারম্যান হলেন হাসানুল আলম সরকার। রাজশাহীর পবায় আনারসপতিকে বিজয়ী হয়েছেন ফারুক হোসেন ডাবলু। বগুড়া সদরে নতুন চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন। শাহজাহানপুরে বেসরকারিভাবে নির্বাচিত সোহরাব হোসেন সান্নু। সিরাজগঞ্জের শাহজাদপুরে নবনির্বাচিত চেয়ারম্যান হালিমুল হক মিলু ও চৌহালিতে তাজউদ্দিন। লালমনিরহাট সদরে কামরুজ্জামান সুজন আর সুনামগঞ্জে দেওয়ানাল তানভীর আশরাফি চৌধুরী।
শরীয়তপুরের গোসাইরহাটে মোহাম্মদ মোশাররফ হোসেন সর্দার, ডামুডায় আব্দুর রশিদ গোলন্দাজ জয় পেয়েছেন। পার্বত্য অঞ্চল রাঙামাটির লংগদু উপজেলায় বাবুল দাস বাবু আর নানিয়াচরে অমরজীবন চাকমা জয় পেয়েছেন। এর আগে তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় বুধবার সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবার মোট ১,১৫২ প্রার্থী আছেন ভোটের লড়াইয়ে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কাটেনি, দফায় দফায় বাড়ছে দাম, ঝাঁঝ কমেনি কাঁচা মরিচের। চতুর্থ ধাপে আগামী ৫ জুন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ময়মনসিংহের এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালামের বিরুদ্ধে। এ নিয়ে পক্ষে বিপক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগ পাল্টে অভিযোগে উত্তপ্ত নির্বাচনের মাঠ। ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। ২১ থেকে ২৪ মে নিজ সংসদীয় আসন নান্দাইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম। অভিযোগ উঠেছে এ সময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহানের পক্ষে ভোট চান তিনি। হোয়াটসঅ্যাপ গ্রুপে শাহানের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন। গত রোববার মন্ত্রীর প্রভাব বিস্তারের কারণে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভুইয়া। মিটিং করে উনি সিদ্ধান্ত দিয়েছেন যা এ নিয়েও তার প্রার্থীকে ফাঁস করাতে হবে জনাব আমিনুল ইসলাম শাহানকে। এতে আমরা যারা প্রার্থী রয়েছি আমরা মনে করি এটা সুষ্ঠু নির্বাচন হবে না। মন্ত্রী মহোদয়ের কথা বললিয়া এবং এই সরকারের কথা বললিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী তিনি এবং ওনার কর্মীরা সেই প্রভাব কাটাচ্ছেন। তবে মঙ্গলবার পাল্টা সংবাদ সম্মেলন করে নির্বাচনে পরিকল্পনা মন্ত্রীর কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আমিনুল ইসলাম শাহানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক। সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী মহোদয় এবং আমাদেরকে কতিপয় কিছু নেতাদেরকে নিয়ে যে মন্তব্য তিনি করেছেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। আমার এবং মন্ত্রী মহোদয়ের ছবি ব্যবহার করে কোথায় পোস্টার আমি ব্যবহার করি না, যদি কেউ করে থাকে সেটা আমার প্রতিপক্ষ যারা তারা হয়তো সেটা করে থাকতে পারে আমার ধারণা। কোথায় কখনো আমার পক্ষে কোনো কথা বলছে বলে আমার জানা নেই এবং আমি কোথাও ওনার সাথে উপস্থিত ছিলাম না। মন্ত্রীর ছবি ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করায় দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনের প্রভাব বিস্তার করা হয়েছে, এটা আসলে ঠিক নয়। ইতিমধ্যে একজন প্রার্থীকে শোকজ করা হয়েছে, তো উনি তার পোস্টারে আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। সেজন্য এরকম যদি কোনো অভিযোগ থাকে আমরা আইনজীবী ব্যবস্থা নেব। এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন লুটেরা ও মাফিয়াদের কবলে। একদলের শাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রকে নির্বাসনে দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, কিন্তু অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তার মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। শিক্ষা প্রতিষ্ঠান সহ মন্ত্রণালয়ের কোনো ধরনের দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি। অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা। কোনো ধরনের ছাড় নেই, সাফ জানালেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বলেন, শিক্ষার্থীদের স্বার্থের বাইরে গিয়ে নিজেদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার ফলে বিশ্ববিদ্যালয়গুলোই দুর্নীতি হচ্ছে। আর শিক্ষাবিদরা বলছেন এইসব দুর্নীতি সমাজের অংশ। রাজনৈতিক নিয়োগকেও দায়ী করেন তারা। তৌফিক মাহমুদ মোনার রিপোর্ট। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে এপ্রিলের শুরুর দিকে সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী AKM শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে একে একে বেরিয়ে আসে এই জালিয়াতির সঙ্গে জড়িত অনেক রাঘব বোয়ালের নাম। গ্রেপ্তার হন তৎকালীন বোর্ড চেয়ারম্যান আলী আকবরের স্ত্রী সেহেলা পারভিনকে। শুধু সনদ জালিয়াতি নয়, প্রায় গণমাধ্যমে উঠে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সহ নানা দুর্নীতি চিত্র। শিক্ষা খাতের দুর্নীতি এখন যেন ওপেন সিক্রেট।
দায়িত্ব নিয়েই স্ত্রী সন্তানদের নিয়োগ, পদোন্নতি, নিয়োগে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ছেন কর্তা ব্যক্তিরা। শিক্ষার এসব দুর্নীতিকে সমাজের অবক্ষয়ের অংশ বলছেন শিক্ষাবিদরা। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এবং আমরা উন্নয়নশীল দেশের প্রধান যে ক্যারেক্টারিস্টিক্স বা স্বভাব সেটি হলো করাপশন এবং এই দুর্নীতির যে আস্তানা, এবং সরকারের থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বপর্যায়ে যখন এই দুর্নীতির ছোঁয়া আছে, সেখানে হঠাৎ করে আমাদের সেই সমাজের বিচ্ছিন্ন কোনো উপাদান তো বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়গণ তো এই সমাজেরই স্বাভাবিক একটি প্রক্রিয়ার অংশ। তবে শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী জানান, অপরাধ প্রমাণ হলেই নেওয়া হবে ব্যবস্থা। অভিযোগের প্রাথমিক তদন্তে আমরা যখন কোনো প্রমাণ পাই আর্থিক দুর্নীতির, তখন সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা তো সেখানে কারিগরি শিক্ষা বোর্ডে ব্যক্তি কোনো সেখানে আমাদের জন্য ব্যক্তির পদ সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে দুর্নীতির প্রশ্নে, অস্বচ্ছতার প্রশ্নে, অনিয়মের প্রশ্নে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে আমরা সেটা করে যাচ্ছি এবং এর অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেভাবে করে আমরা আগামীতেও কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজেদের স্বার্থ প্রাধান্য দিতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন বলে মনে করেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রত্যেকটা প্রতিষ্ঠানের যারা প্রধান কর্তা ব্যক্তি আছেন তাদের উপর একটা দায়িত্ব থাকে যে সেই প্রতিষ্ঠানের সবাইকে নিয়েই পরিচালনা করার বিষয়। আমরা সেখানে স্বাভাবিকভাবে কিছুদিন দেখছি যে কিছু ব্যত্যয় ঘটছে। আমাদের প্রত্যাশা হচ্ছে সকলে মিলে প্রতিষ্ঠানের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে একসাথে কাজ করবেন, সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং সেটা যদি না হয় তখন প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটা সবার দায়িত্ব, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবার দায়িত্ব হচ্ছে একসাথে সম্মিলিতভাবে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কাজ করা। এখন অনেক সময় দেখা যায় আমরা আমাদের নিজেদের কথা মাথায় রেখে যখন কাজ করতে যাই সেটাতে একটা সংঘাত সৃষ্টি হয়। তো শিক্ষার্থীদের কথা যদি সবার মাথায় থাকে তাহলে আমার মনে হয় এই ধরনের সংঘাত আর হবে না। শিক্ষার স্বার্থে নিঃস্বার্থ থেকে বেরিয়ে শিক্ষার্থীদের স্বার্থ প্রাধান্য দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এবার বাজেটের খবর। নতুন অর্থ বছরে দ্বার প্রান্তে দাঁড়িয়ে দেশ, সেই সাথে একটি নতুন বাজেট প্রণীত হতে যাচ্ছে। চলতি অর্থ বছরে বাজেট এমন একটি সময় আসতে যাচ্ছে যখন বিশ্বজুড়ে অর্থনীতির দুঃসময় চলছে। এই সময় দেশে উৎপাদিত সোনালী আঁশের পাটজাত পণ্য রপ্তানি করে আয় করা সম্ভব $25 বিলিয়ন, আর দেশের কৃষকরাও পেতে পারে পাট উৎপাদন করে বেশি লাভ। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। প্রতি অর্থ বছরের বাজেটে শিল্প, অবকাঠামো, যোগাযোগ সহ বিভিন্ন খাতে অতি গুরুত্ব দেওয়া হলেও বরাবর উপেক্ষিত থেকেছে সোনালী আঁশ খ্যাত পাট। অথচ বিশ্ববাজারে রয়েছে এই কৃষি পণ্যের ব্যাপক চাহিদা। পাট পণ্য রপ্তানি করে আয় করা সম্ভব $25 বিলিয়ন। খাত সংশ্লিষ্টরা বলছেন, পাট নীতি ঢেলে সাজালে কমবে কাঁচামাল রপ্তানি, বাড়বে দেশীয় উৎপাদন। পৃষ্ঠপোষকতা পেলে পাট পণ্যে বৈচিত্র্য যেমন আসবে তেমনি ব্যবহারও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। ভারতে এই ক্ষেত্রে আপনার 22% ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে সরাসরি যারা পাট উৎপাদন করে ভ্যালু এডিশন করতেছে। রপ্তানিকারকদের ক্ষেত্রে কোনো ধরনের শ্রেণী বিন্যাস নেই, সবাই একই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। এমন একটা ফ্ল্যাট রেট আমাদের করে দেওয়া উচিত। নীতি পরিবর্তনের সাথে বিজেএমসির মিলগুলো ঢেলে সাজানোরও পরামর্শ আসছে। আমাদের আবারও এই বিজেএমসির যে বন্ধকৃত যে মিলগুলো আছে এই মিলগুলোকে চালু করতে হবে। চালু করার ক্ষেত্রে বিএমআরআই করতে হবে। যে মেশিনারিজগুলো আছে পুরনো মেশিনারিজ, এগুলোকে একটু ঢেলে সাজিয়ে উন্নত মেশিনারি সেট করে ফাইন ফেব্রিক কিভাবে তৈরি করা যায় সেই জন্য আধুনিকীকরণ করতে হবে। পণ্যের বিকাশে আগামী বাজেটে তৈরি পোশাক খাতের মতো পাটেও বিশেষ পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। আরএমজি ওনারা তারা যেভাবে সহজেই ঋণ পাচ্ছেন, তারা বিভিন্ন রকমের আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছেন, ওইগুলোকেই যদি আমরা এই যে পাট বৈচিত্র্যমুখী যে পণ্য তাদের জন্য দিতে পারি, আগামী অর্থ বছরে যদি এরকম একটা ব্যবস্থা থাকে যে যারা পাট বহুমুখী পণ্য রপ্তানি করছেন, তো তাদের জন্য আমরা এই ঠিক গার্মেন্টসের মতো করে আর্থিক সুবিধা আমরা তাদেরকে দিব। তাদের জন্য লোনের অ্যাক্সেসটা ভালো থাকবে, তারা এলসি করতে পারবেন সহজে। তো এইগুলো করতে পারলে আমি মনে করি যে খুব সহজেই এই খাতটাকে বা বিশেষ করে পাট
এবং চা, চামড়া এই জিনিসগুলোকে আমরা একটু নতুন করে আবার নিয়ে আসতে পারি। আর পাট পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিতে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো বড় ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো করে আগে একটা ট্রেড সেন্টার, যে ডিসপ্লে সেন্টার, এবং যেখানে সারা পৃথিবীর যারা ব্যবসা করেন তারা আসবেন, এসে দেখবেন আমাদের পাট পণ্য, বিশেষ করে বৈচিত্র্যমুখী পণ্য, এই ধরনের কথাবার্তা হচ্ছিল বেশ কয়েক বছর ধরে। কিন্তু খুব দুঃখজনকভাবে আমাদের এই কাজটা হলো না। এখন একটা যদি বরাদ্দ রাখা যায় যে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল ডিসপ্লে সেন্টার থাকবে, যেখানে এসে বাংলাদেশের পাট পণ্যগুলো বিদেশিরা দেখবেন, ব্যবসায়ীরা তারা দেখে তখন অর্ডার করবেন। পাট পণ্যের বাজার আগামীতেও শুধু বাড়বেই, এ প্রত্যাশার কথাও জানান খাত সংশ্লিষ্টরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো যা থাকছে। বর্বরতার সব সীমা লঙ্ঘন করছে ইসরায়েল। হামলায় গাজায় ৭৫ ফিলিস্তিনি নিহত। যুদ্ধ চলতে পারে আরো ৭ মাস। আবারও নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী। একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম ডাবল সেঞ্চুরির ঘরে ঠেকেছে। ৫০ টাকার উপরে সবজির দাম। ঘূর্ণিঝড়ের প্রভাব কাঁচা বাজারে পুরোপুরি না পড়লেও ২-১ দিন পরে এর প্রভাব হবে বলে আশঙ্কা করছেন বিক্রেতারা। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানার রিপোর্ট। আবারও অস্বস্তি বাড়ছে নিত্যপণ্যের বাজারে। কাঁচামরিচের দাম কয়েক দফায় বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। দাম বাড়ার কারণে বাকবিতণ্ডা হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে। বাজারে যে পণ্যের যে দাম অবস্থা, কারণ বাজারে আসলে যে টাকা নিয়ে আসে সে টাকা দিয়ে বাজার নিতে পারতেছি না। ৫০০ টাকা বাজারে নিয়ে আসলে কিছুই নাই বলে। সবজির দামও হাফ সেঞ্চুরি ছাড়িয়ে এখন সেঞ্চুরির ঘর ছুঁই ছুঁই। বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, শসা ৬০ থেকে ৭০। এদিকে বরবটি ও কাঁকরোল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। সবজির দাম বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। আর বিক্রেতারা বলছেন ঘূর্ণিঝড় রিমালের কারণে দাম আরো বাড়তে পারে। দাম অনেক বাড়ছে, অনেক দাম, অনেক কেজিতে ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা এরকম সব মালই বাড়ছে। বন্যা যে আসছিল, আসার পরে মানে আপনার সবজির দামটা কিন্তু বাড়বো। মশলার দামেও রয়েছে ঊর্ধ্বগতি। এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি মশলার দাম বেড়ে ২০০ থেকে ৩০০ টাকা। লবঙ্গ বিক্রি হচ্ছে ২০০০ টাকা কেজি দরে, এলাচ ৩২০০ থেকে ৪৫০০ টাকা, আর দারচিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০০ টাকায়। মশলা আইটেমের বাজারের দাম একটু বাড়তি, কিন্তু সেক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণ সরবরাহ আছে, গোডাউনজাত মোকামজাত করা আছে। কিন্তু যারা ডিলার আছে তারা মনে করেন যে নানান রকমের অজুহাত দিয়ে অতিরিক্ত দাম হাঁকছে। আর ডিমের দাম গেল সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে, তবে মুরগির দামে কেজি প্রতি ২০ টাকা কমেছে। লাল লেয়ার মুরগি ৩৫০ টাকা, সব মুরগির দাম কম, বাজারে কাস্টমার নাই, খুচরা বেচা কিনে কম। গত এক সপ্তাহ আগে যা বাজার যা ছিল এখন ওইটাই আছে, বাজার বাড়েও নাই কমেও নাই, একইভাবে আছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দাম আরো বাড়বে এমন আশঙ্কায় ভুগছেন ক্রেতারা। সব দ্রব্যমূল্যের দামই বেশি, এই যে কি বুঝলাম না কিছু, একদিন পরে একদিন খালি দাম বাড়তেই থাকে। এদিকে রাজধানীর ফার্ম গেটে আগোড়া সুপার শপে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।